বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাত্র 30 দিন পূর্বে কালের অতল গহ্বরে হারিয়ে গেল আরেকটি বছর। এই বছরটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। গত বছরটি যে বিগত বছরটি গেল, এটা ছিল অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত আর দুর্যোগপূর্ণ একটি বছর। কেননা করোনার করল থাবায় সমগ্র বিশ্ব থেকে হারিয়েছে 17.5 লাখ আর বাংলাদেশ থেকে 17,500 জীবন। এই বলিদানের শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের আলোক রশ্মি ছড়িয়ে পড়ুক দিক হতে দিগন্তে, আর তারই ছন্দে আনন্দে তোমরা এগিয়ে চলবে কর্তব্য সিদ্ধির পথে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আসমা খানম, প্রভাষক, বাংলা বিভাগ, সবরিননিসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনার পক্ষ থেকে অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। নব উদ্যমে নতুন দিনের স্বপ্ন প্রত্যাশী তোমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত আছো এবং আগামীতে আরও বেশি এগিয়ে যাবে সেই প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছ। তাই আমি বলতে চাচ্ছি, আমরা বিগত ক্লাসে পড়েছিলাম বিলাসী। চলো সে পড়ার সঙ্গেই যুক্ত হই। বিলাসী সবটা শেষ হয়নি, খানিকটা দূর অগ্রসর হয়েছিলাম। তারপর থেকে আমরা শুরু করি, আর তারপরে দেখবো আমরা এর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক আর শব্দ অর্থ টিকা। এগুলো তো গুরুত্বপূর্ণ, আমি পূর্বেও বলেছি। তোমরা আশা করছি ইতিমধ্যে পড়েই ফেলেছো গল্পটি, এবং কি ধরনের প্রশ্ন হতে পারে সে ধারণাও তোমরা পড়তে হয়তো বুঝতে পেরেছো। তারপরেও আমি কিছুটা ধারণা দিব তোমাদের ক্লাসের আলোচনার শেষের দিকে প্রশ্নের ধারণা দিব। তা চলে এসো, আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই গল্পের শুরুটা করি। এই গল্পটি শুরু এবং শেষ, গল্পটির পরিণতি ট্র্যাজিক একটা পরিণতি, সেটা আমরা জানি, পড়েছো যারা, আর না পড়ে থাকলেও আমরা আজকে বুঝবো। ট্র্যাজিক একটা পরিণতি। এই পরিণতির জন্য লেখকের কি বলবো, এই পরিণতিটা আমাদের আশা ছিল না যে এমন একটা করুণ পরিণতি নায়িকার ঘটুক। তারপরেও এই গল্পে লেখক সেটাই দেখিয়েছেন। কেন, সেটা আমরা আজ আলোচনার মাধ্যমে বুঝবো। তাহলে ওখানে বলা হয়েছিল, আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে, ন্যাড়ার এক আত্মীয়ার হাজব্যান্ড যখন মারা যায়, তার সঙ্গে সে সমরণে যেতে চেয়েছিল, এমন একটি আশা ব্যক্ত করেছিল মহিলা। যখন দেখলো ন্যাড়া যখন তার সৎকার্য করার জন্য লোক ডাকতে যাবে, তখন মহিলা ভীত হয়ে বলল, ওরে বাবা, আমি একলা থাকতে পারবো না। যার জন্য সে কান্নাকাটিতে করে ঘরবাড়ি মাতিয়ে ফেলছিল, যার সঙ্গে সে সম্মরণে যেতে চেয়েছিল, এমন একটা অভিপ্রায় সে ব্যক্ত করেছিল। তারপরে এমন একটা টাইমে দেখা গেল সে একা ঘরে তার সঙ্গে লাশের সঙ্গে থাকতে সে ভয় পাচ্ছে। পক্ষান্তরের পাশাপাশি দেখো, যারা এইটাই তুলনামূলক বিচার করছে যে বিলাসীর ভালোবাসাটা কতটা গভীর, কতটা আস্থা, কতটা ভালোবাসা, কতটা বিশ্বাসের, কতটা মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারলে মানুষ তার কাছে এতটা উজাড় করে দিতে পারে, নিঃস্বার্থভাবে থাকতে পারে কোনো ভয় ভীতির ঊর্ধ্বে থেকে। সেখানে বিলাসীর ভালোবাসাটা এমনই যে ওইরকম একটা পোড়ো বাড়িতে একা একটা মেয়ে, রুগ্ন একটা বিলাসী রুগ্ন মৃত্যুঞ্জয় সেবা করেছে, তখন সে মারা যাবে কিংবা থাকবে এমন একটা কেউ বুঝতে পারেনি। এমনই কঠিন পরিস্থিতি, কঠিন অসুস্থতার ভিতর ছিল মৃত্যুঞ্জয়। তারপরে সে ভয় পায়নি, কেননা ভালোবাসা একটু করে রোগীর সেবা করতে করতে বিলাসীর ভিতরে এমন একটা প্রেম জাগ্রত হলো, এমন একটা ভালোবাসা জাগ্রত হলো, যার থেকে সে অন্তরের ভিতরে একটা আলো, একটা শক্তি, একটা সাহস অনুভব করতে পারলো, যার কারণে সে কঠিনকে জয় করতে পেরেছিল, ভয়ের ঊর্ধ্বে থেকে ভালোবাসতে পেরেছিল মন উজাড় করে। তাই
বলতে পারি এক্ষেত্রে বিলাসী মৃত্যুঞ্জয়ের ভালোবাসার ক্ষেত্রে যে লাইফ ইজ নাথিং বাট লাইফ ইজ লাভ ইজ এভরিথিং। জীবনটাকে যদি আমরা কিছু না করে দেখি, কিন্তু ভালোবাসা যদি থাকে, জীবনটা অনেক অর্থবহ হয়ে যায়, যার প্রমাণ আমরা বিলাসী আর মৃত্যুঞ্জয়ের ভিতর দেখতে পেয়েছিলাম। শেষ পর্যন্ত তারা সেভাবে আমরা তাদেরকে দেখেছি গল্পের ভিতর। তাদের সমস্ত জাত ভেদ পাপ, সমস্ত ভয় ভীতি, সমস্ত সমাজের বৈষম্যকে উপেক্ষা করে, সমাজের কটাক্ষকে উপেক্ষা করে তারা একে অপরের কাছে এসেছিল, ভালোবেসেছিল এবং ভালোবাসাকে প্রতিষ্ঠা দিয়েছিল। শেষ পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত সে ভালোবাসার উপর তারা আস্থা রেখেই মৃত্যুবরণ করেছিল। তাদের পরিণতিটা তেমনই হয়েছিল। সেখানে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ, মৃত্যুঞ্জয়কে দেখতে এসে নারা দেখে দেখার পরে 25 বিঘার যে বাগানটা পার হতে আসলো, বিলাসী যখন তাকে এগিয়ে দিতে চাইলো, তখন সে মনে মনে বললো, একটা মেয়ে হয়ে সে আমাকে এগিয়ে দেবে, একটা আত্মসম্মানে তার লাগলো, বললো আমাকে এগিয়ে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তখন সে একাই চলে গেল। আর বিলাসীও তাও তেমন পীড়াপিড়ি করেনি, কেননা অসুস্থ মৃত্যুঞ্জয়কে সে ঘরের ভিতর রেখে এসেছিল। তাই বিলাসীর সঙ্গে সঙ্গে কোনো কথা না বাড়িয়ে সে চলে গেল। চলে আসলো মৃত্যুঞ্জয়ের কাছে এমন একটা পরিস্থিতি। তারপর তাদের বিবাহ হওয়ার পর খুড়া তো প্রচণ্ড রেগে গেলেন, বললেন জাত গেল গেল গেল, মৃত্যুর বংশের জাত চলে গেল। তারা ছিল উচ্চ বংশীয় মৃত্যুর বংশ। এই জাতটা আর মৃত্যুঞ্জয়ের কারণে আমরা ধরে রাখতে পারলাম না, গ্রামে আমাদের মুখ পুড়ে গেল, এমন একটা কথাবার্তা বলে পুরা একদল গ্রামের লোকজন সহ, লাঠি সোঁটা সহ তাদের উপর আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে যখন সন্ধ্যাবেলা বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়ের জন্য রুটি তৈরি করছিল, এমন মুহূর্তে একদল সব লাঠি সোঁটা সহ লোকজন সহ ওরা চলে আসলেন বিলাসীকে বাড়ি থেকে বের করে দেবার অভিপ্রায়। বিলাসী তখন বললো যে আমাকে তো মৃত্যুঞ্জয়কে ঘরের ভিতর আবদ্ধ রেখে বাড়ি থেকে শিকড় টেনে দিয়ে ওরা বিলাসীর চুলির মুঠি ধরে বলল, তোর এত বড় সাহস, তুই মৃত্যুর বংশের মুখ পড়ানোর জন্য মৃত্যুঞ্জয়ের উচ্চ বংশকে নষ্ট করার জন্য আমাদের যে উচ্চ বংশীয়, তুই নিম্ন মাল শ্রেণীর, এত বড় দুঃসাহস, তুই নিম্ন শ্রেণীর হয়ে উচ্চ বংশের ছেলেকে বিয়ে করেছিস, তুই এখন থেকে বাড়ি থেকে বেরিয়ে যা। ও বিলাসী তখন অত্যন্ত দৃঢ়তার সাথে সমস্ত কিছু ভয় পেয়েছিল বটে, তারপরেও তার ভালোবাসার ক্ষেত্রে তার ভিতরে যে একটা সাহস, একটা শক্তি আমরা দেখতে পেয়েছিলাম, তার স্ফুরণ এইখানটায় তার কিছু কথার ভিতরে আমরা দেখতে পাই। সে তখন বলেছিল, জানো না তোমরা, বাবা আমাকে বাবুর সঙ্গে নিকা দিয়েছেন, মানে বিবাহ দিয়েছেন, তাহলে আমি কেন যাব? অসুস্থ মৃত্যুঞ্জয় তখন বলে তখন খুড়া তো আরো ক্ষিপ্ত হলেন যে তোর এত বড় সাহস, তুই এক্ষুনি বেরিয়ে যা। তার চুলের মুঠি ধরে যখন যেভাবে পারছে গ্রামের লোকজন মিলে তাকে মারলো। পরিশেষে বিলাসী বুঝতে পারলো এদের সঙ্গে শক্তিতে তার এই মুহূর্তে পারা সম্ভব নয়। তা বলে, ঠিক আছে বাবুরা, একটিবার আমাকে ছেড়ে দাও, অসুস্থ মানুষটা ঘরে না খেয়ে মরবে, আমি শিয়ালে কুকুরে রুটিগুলো খেয়ে ফেলবে, আমি তো ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি রুটিগুলি। কিন্তু খুড়া সে শক্তি দেয়নি, সুযোগটা তাকে দেওয়া হয়নি, তাকে তখন বের করে দেয় মৃত্যুঞ্জয়। তার পরবর্তীতে এই দলের ভিতর আবার নেড়া বলছে, আমিও ছিলাম, কিন্তু আমার প্রতিবাদের কণ্ঠটা এত উচ্চ স্বরে উচ্চারিত হতে পারেনি, অতগুলি লোকের মাঝে আমি বিরোধিতা যদিও করেছিলাম, সেটা খুব বেশি মুখ্য ভূমিকা রাখতে পারিনি। তারপরেও যারা প্রতিবাদ করেছিল, তাদের পক্ষে ছিল। তখন গ্রাম থেকে বেরিয়ে গেলে মৃত্যুঞ্জয় তার পরবর্তীতে বিলাসীর সঙ্গে তাদের সাপুড়িয়ে পাড়ায় যে অবস্থান করতে লাগলো এবং সাপ ধরার মন্ত্র কৌশলগুলো, সাপ ধরার বিভিন্ন কৌশলগুলো সে রপ্ত করতে লাগলো। কিন্তু বিলাসী সব সময় মৃত্যুঞ্জয়কে বাধা দিয়েছে, ঠাকুর আমাদের তো খাবার অভাব নাই, তাহলে কেন আমরা লোক ঠকাই? বিলাসীর ভিতর যে একটা সততা, নায়িকা চরিত্রের ভিতর যে গুণাবলীর প্রয়োজন ছিল, সমস্ত কিছুর সংমিশ্রণ আমরা বিলাসীর ভিতর দেখতে পেয়েছিলাম, মৃত্যুঞ্জয়ের ভিতরেও পেয়েছিলাম। বিলাসী তখন বলছে, আমাদের তো লোক ঠকানোর দরকার নাই, কেননা সাপের মন্ত্র, তাবিজ কবজ, ঝাড়ফুঁক, শিকড়, এগুলো মিথ্যা ছিল। সেই মিথ্যাটা লেখক বিলাসীর মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আজ থেকে 103 বছর আগের যে গল্পটি, সে গল্পটিতে। কারণ তখনকার সময় যে লোক ঠকানো, এটা তাবিজ কবজ, আসলে ঝাড়ফুঁক, এগুলো তো আসলে কিছু না, এটা ভাওতাবাজি, মানুষকে ভাওতাবাজি দিয়ে টাকা ইনকামের একটা পথ। আর সাপকে
ভয় দেখিয়ে সাপ যে শিকড় দেখলে ভয় পায়, আসলে তা না, এমনটি না। বিলাসী বলতে চাচ্ছে এখানে আমরা সাপকে একটা নতুন বন থেকে একটা সাপ ধরে এনে লোহার শিক গরম করে যদি সাপের জিহ্বা একটু সেকা দেওয়া হয়, তাহলে সাপটা অন্য সময় যদি তুমি একটা কাঠি ধরো আর একটা সুতোই ধরো, সাপ মনে করে আমাকে ছেঁকা দিতে আসছে, সে ভয়ে এমনি মাথাটা নত করে ফেলে। বিলাসী এটাই বলতে চাচ্ছে। আর তাবিজ কবজ মন্ত্র এগুলো কোনো কাজে আসে না। বিষাক্ত সাপের সবল যখন কোনো কাজে আসে না, এর প্রমাণ আমরা পেয়েছিলাম মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে। আসলে যে তাবিজ কবজ ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র এগুলো সব মিথ্যা। সেই মিথ্যাগুলো অতি প্রকট রূপে ধরা দিয়েছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্যে, যেটা আমরা গল্পের পরিসমাপ্তির দিকে দেখেছি। তখন বিলাসী শত অন্যায় করা সত্ত্বে এই মুহূর্তে অনেকদিন যারা গৃহত্যাগী ছিল, সন্ন্যাস জীবন যাপনের পর মশার কামড়ে টিকতে না পেরে অতিষ্ঠ হয়ে যখন সংসারে ফেরত আসলেন, তখন দেখলেন যে মৃত্যুঞ্জয় আর বিলাসীর মালকড়ার ভিতর দিয়ে যেতে যেতে তাদের বসা অবস্থায় দেখতে পেয়ে তারা মনে করলো আমার এই সাপুরে জীবনটা, তখন সাবদলের একটা অভিলাষ ছোটবেলা থেকেই তার মনে ছিল, বললো এই একটা সুযোগ। তখন তাদের মৃত্যুঞ্জয়ের কাছে গেলে বিলাসী তাকে শতভাবে নিষেধ করছে যে তুমি বাবু এটা করো না, এই পেশায় এসো না, এটা লোক ঠকানো একটা পেশা। প্রতিনিয়ত সে মৃত্যুঞ্জয়কেও যেমন বাধা দিত, নেড়াকেও তেমন দিয়েছিল, কিন্তু কেউ তার কথা শুনেনি। নব উৎসাহে নেড়া বললো যে আমি এটা শিখবই, অনেক ছোটবেলা থেকে আমার সাপের মন্ত্রতন্ত্র সাপ ধরার কৌশল আমার পছন্দ, আমার এই পেশাটা আমি গ্রহণ করব, আমাকে শিখিয়ে দাও। উপায় ছাড়া ভাবে ও নাসরবান্দার মতো ধরতে থাকলো। তখন মৃত্যুঞ্জয় তাকে সঙ্গে রাখলো। এরপর তাদের একটা পাড়ায় এসে এক জায়গা থেকে সাপ ধরার বায়না আসতে তারা তখন সাপ ধরতে চলে গেল। সাপ ধরতে চলে যাওয়ার মধ্যে এখন নেওয়া দেখলো যে এইখানে যখন আমি এদের সঙ্গে যাই, এসে গোয়াল ঘরের পাশে সাপের গর্ত থেকে ওরা যখন সাপ বের করতে যাবে, বিলাসী বলছে বাবু সাবধানে, এর ভিতরে একটা না দুটো সাপ থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলল কেন দুটো সাপ থাকে, ইঁদুরেও তো কাগজ। বিলাসী তো সাপুরের মেয়ে ছিল, জাত সাপুরের মেয়ে, সে বুঝতে পেরেছিল এই গর্তে বিষাক্ত সাপ রয়েছে এবং একটা না একের অধিক দুটো চারটি যে হোক থাকতে পারে, এমন একটা কথা সেই মৃত্যুঞ্জয়কে বিশ্বাস করাতে সক্ষম হলো না। বারবার বলা সত্ত্বেও সে বলল না, কাগজের টুকরা দেখে এটা কোনো অনুমান করা যায় না, কাগজের টুকরা তো ইঁদুরেও নিয়ে আসতে পারে। এমন একটা কথাবার্তা পরিপ্রেক্ষিতে যখন মৃত্যুঞ্জয় একটা সাপ বের করে ঝাঁপিতে রেখে আরেকটা সাপ ধরতে যাবে, এই মুহূর্তে সাপটা বেরিয়ে এসে উঁচু কণা তুলে তাকে সবল মারল। সাপটা ছিল বিষাক্ত খরিশ গোকরা, এক ধরনের বিষাক্ত সাপ। এমন একটি সাপ ছিল সেই গর্তের ভিতর, তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় ঢলে পড়লো, বিষে নীল হয়ে যেতে লাগলো, তার মুখ থেকে ফেনা উঠতে লাগলো। বিলাসী তো বুঝতে পারলো, বিলাসী অনেক করে কান্নাকাটি করতে লাগলো। ওদিকে মৃত্যুঞ্জয়ের এই অবস্থা দেখে যারা খানিকটা ভয় পেয়ে গেল। তার হাতে যে মাদুলিগুলো বাঁধা ছিল ওগুলো বিলাসীর কথা মতো তার হাতে বেঁধে দেওয়া হলো, যদিও এটা মিথ্যা ছিল জানা হতো, তবুও মৃত্যুঞ্জয়কে খুলে তার হাতে বেঁধে দেওয়া হলো। যত রকম মন্ত্র তার জানা ছিল, 33 কোটি দেবতা, সাপের দেবী ছিল মনসা, সমস্ত কিছু বলার পরও সব কিছুকে উপেক্ষা করে মন্ত্রতন্ত্র তাবিজ কবজকে মিথ্যা প্রমাণ করে বিলাসী কথাকে সত্য প্রমাণ করে চিরতরে হারিয়ে গেল। সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। মৃত্যুঞ্জয় যে মৃত্যুকে যে জয় করেছিল, এই শব্দের অর্থটা আমরা এমনই পেয়েছিলাম, কিন্তু সে মৃত্যুকে এখানে জয় করতে পারলো না। বাপ মার পিতৃপ্রদত্ত যে নামটা দেওয়া ছিল সেই নামকে মিথ্যা প্রমাণ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো 10-15 মিনিটের মধ্যেই। তারপর বিলাসী কান্নাকারী আকাশ বাতাস ফাটিয়ে কাব্য কাটতে লাগলো। সে যাকে আশ্রয় করে সমাজকে উপেক্ষা করতে পারছিল, যাকে ভালোবেসে সে সমস্ত জগৎ সংসারের ভয় ভীতি উপেক্ষা করে, জাতপাতের ভীতিকে উপেক্ষা করে, সমস্ত লোকযন্ত্রের অত্যাচারকে মাথা পেতে নিয়ে সমস্ত কিছুকে জয় করার পরও মৃত্যুঞ্জয়কে তার কাছে ধরে রাখতে পারল না। এই কষ্ট, এই যন্ত্রণা তাকে তিলে তিলে যন্ত্রণায় দগ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে মানসিক অবস্থার সৃষ্টি হলো বিলাসী মৃত্যুঞ্জয়কে এতই বেশি ভালোবাসতো। ওই যে আমি বলেছিলাম লাইফ ইজ নাথিং
বাট লাভ ইজ এভরিথিং, সেটাই প্রমাণ করলো সে যে আমার জীবনটা কিসের জন্য, আমি জীবনটা যে রাখবো, আমি ভালোবাসি যাকে, সে ভালোবাসাই আমার জীবনের সব ছিল। সেই সব যদি আমার জীবন থেকে চলে গেল, আমার জীবনে তো আর কিছুই নেই, শুধু শূন্যতার আকারে ভরা। এই শূন্যতাকে, এই আকার, এই কষ্টকে নিয়ে সে আর বেশি দিন টিকতে পারলো না এই পৃথিবীতে। সমস্ত কিছুর মায়া ত্যাগ করে তখন সে মাত্র 7 দিনে বিস্পানে আত্মহননের মধ্য দিয়ে জীবনের পরিসমাপ্তি ঘটালো এবং শান্তির লোকে দুইজন একই স্বর্গে অবস্থান করবে, এরকম মনোবৃত্তি একটা নিয়ে সে চিরতরে হারিয়ে গেল। মৃত্যুঞ্জয় আর বিলাসীর মতো একটা পবিত্র, একটা সুন্দর ভালোবাসা, যেটা সমাজ স্বীকৃতি দেয়নি বটে, কিন্তু তাদের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আর আমরা গল্পটা পড়তে পড়তে দেখি তাদের ভিতর তো কোনো জাতভেদ, জাতের সমস্যা ছাড়া ভিন্ন, তাদের ভিতর ভালোবাসা এতটুকু কমতি ছিল না, বিশ্বাসের কমতি ছিল না। আস্থা, ভালোবাসা, বিশ্বাস, সমস্ত কিছুর সমন্বয়, তারা যে জাতকে সমস্ত কিছুর সমন্বয়ে সব কিছুর ধর্মের ঊর্ধ্বে উঠে একে অপরকে গভীরভাবে ভালোবাসতে পেরেছিল, যার প্রমাণস্বরূপ একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারেনি বিদায় সে চিরতরে মৃত্যুঞ্জয়ের পথ অবলম্বন করল। এভাবেই গল্পের একটা পরিসমাপ্তি ঘটলো বটে, তবে আমাদের মনে একটা কষ্ট হয়। ছোট গল্প এরকমই একটা অতৃপ্তি, আমাদের মনে হয়েছিল গল্পটা যদি এমন হতো, দুইজন খুব সুখে শান্তিতে সংসার করতে পারতো, জাতিভেদটা যে সমাজে ছিল সেই খুড়ার মনে যদি একটা অনুশোচনার জন্ম হতো, সে যদি মনে করতো না এদের ভিতরে তো কোনো অন্য কোনো সমস্যা নেই, শুধু জাতির জন্য ওরা ছোট জাত আর আমরা বড় জাত, এমন একটা বন্ধনে আমরা কেন একটা নিজেদের বেড়াজালে আমরা আবদ্ধ রাখবো না, ওকে মেনে নিয়ে ওদের সুখে শান্তিতে সংসার করার একটা পথ তৈরি করে দিয়ে, একটা অবস্থান তৈরি করে দিয়ে, এমন যদি হতো, আমাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে, লেখক যদি এমন করে গল্পটা লিখতেন তাহলে বোধহয় ভালো হতো। আমারও মাঝে মাঝে তাই মনে হয়েছিল, আমার ব্যক্তিগত অভিমত। তারপরে লেখক যেহেতু উচ্চবর্গের চিন্তা ভাবনা ধ্যান ধারণার থেকে এটা লিখেছিলেন, তাহলে ওনার চিন্তা চেতনার সঙ্গে তো আমার মতো ক্ষুদ্র ব্যক্তির চিন্তা চেতনার সমন্বয় ঘটানো সম্ভব নয়। তবে লেখকের কথাই যদি বলতে হয়, তার লেখকের মনোবৃত্তি যে তাদের যে একে অপরের ছেড়ে যাওয়া জীবন দানের মাধ্যমে তাদের প্রেমের স্বীকৃতি দেওয়া, এটি তিনি চেয়েছিলেন। তা যদিও সেখানে উচ্চ বংশের যে একটা খুড়ার যে একটা রায় প্রতিষ্ঠা হয়ে গেল, এই জায়গায় যা একটু কষ্ট লাগে, এখানে একটু মনে কষ্ট লাগে যে খুড়ার যে কথা বলেছিল জাত গেল, মালুর মেয়ের হাতের অন্ন খেয়েছে, হয়েছে অন্য পাপ করেছে, সমস্ত পাপ মাফ করা যায় কিন্তু অন্য পাপ মাফ করা যায় না। যদি বিয়ে করতে গেল কেন, বিয়ে করছিল বটে, তারপরে ওর হাতের অন্ন খেতে গেল কেন, অন্য 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 খাবার, অন্য অন্য খাবার কোনো দোষ ছিল না, অন্য অন্য খাবার খেলেও কিন্তু অন্ন খেয়েই তো সে জাতটা নষ্ট করে দিয়েছে। তার জন্য তার ওরা বলতে লাগলো ওদের মৃত্যুর পর ওদের শাস্তি হয়েছে, এই কারণে ওরা যে একটা অন্যায় করেছিল, জাতকে উচ্চ উচ্চ বংশকে নিম্ন বংশের একটা মেয়ে বিয়ে করে যে অপরাধ করেছিল, অপরাধের পরিসমাপ্তি ঘটলো এমনভাবে মরার পরে আর কি পেল না, মৃত্যুঞ্জয় কোনো পিণ্ডি অথবা একটা শেষকৃত্যের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দু ধর্মে, সেটা সে পেল না, কারণ শাস্তিস্বরূপ এটি দেখানো হয়েছে। এখানটাই আমার একটা কষ্টের বিষয়, যেখানে তাদের প্রেমের স্বীকৃতি সব দিকে লেখক দিয়েছিলেন, সব দিকেই ঠিক ছিল, কিন্তু পরিসমাপ্তি এসে খুড়ার যে একটা আত্মতৃপ্তি পাওয়া, 25 বিঘার সেই বাগানটা অলিকে 20-25 বিঘার যে বাগানটা নিজে দাবি করত, সেটা ঐশ্বরিকভাবে দেখা যাচ্ছে প্রকৃতিগতভাবে সে আবার তার কাছে হস্তান্তর হলো মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মাধ্যমে, সব দিক দিয়ে খুড়া জিতে গেল। এই জায়গাটাই একটা কষ্টের জায়গা আমার নিজের। কিন্তু না জিতে খুড়া যদি তার অনুতাপ করতো, অনুশোচনা করতো, তাদের কাছে মাপছে, তাদের একটা প্রতিষ্ঠার ব্যবস্থা করতো, তাহলে বোধহয় ভালো হতো। যাক, সে কথার প্রসঙ্গে আমরা আসবো না, যে যেমনভাবে ইচ্ছা, ছোট গল্পের তো একটা স্বাধীনতা থাকে, তুমি যেমনভাবে ইচ্ছা এর পরিসমাপ্তি টেনে নিতে পারো নিজের মনে মনে, সেটা কোনো সমস্যা না। এইভাবে গল্পটা গল্পটা শেষ হলো। গল্পের ভিতরে আমরা কি পেলাম, গল্প যদি সমস্ত গল্প পড়ে আমরা কয়েকটা দিক লক্ষ্য করতে পারি, এখানে কি কি সেটা দেখো। এখানে সমাজের যে উচ্চ মার্গের যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনার যে প্রকাশ, সেটা আমরা দেখেছি কার, নিচু বংশের মেয়ে বিলাসীর মধ্যে। তার ভিতর উদারতা, স্নেহপরায়ণ মনোভাব, সেবাপরায়ণ মনোভাব, আত্মত্যাগী, ভালোবাসায় সর্বস্ব ত্যাগী, সমস্ত দিকে সততা, বিশ্বাস
আস্থা সমস্ত কিছুর সমন্বয়ে বিলাসী চরিত্রটা যেমন দেখতে পাই, তেমনি মৃত্যুঞ্জয়কেও তেমন দেখা যায়। সে পরোপকারী, মিথ্যা বলতো না এবং কারো সুখের পথের অন্তরায় সে কখনো হয়নি। সবাইকে উপকারী করেছে, কারো বই কিনে দিয়েছে, কাকে অর্থ সাহায্য দিয়েছে, কারো সঙ্গে অযথা দ্বন্দ্বে লিপ্ত হয়নি। ভালোবাসার ক্ষেত্রেও সে বিলাসীর মতো নিচু বংশের মেয়ে, সব সমাজ তাকে নিষেধ করলেও সে নিষেধকে উপেক্ষা করার মতো সাহস, সমস্ত কিছুর সমন্বয় আমরা দেখতে পাই। এই গল্পটি সার্থক আমার কাছে মনে হয়েছে। গল্পটি নায়ক নায়িকা চরিত্রের কোনো গুণের কমতি ছিল না, সমস্ত গুণের সমন্বয় ছিল। তারপরেও এখানে আমরা আর কিছু দিকে তৎকালীন যে সমাজ ব্যবস্থা আমরা দেখেছি, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা, আরেকটা বিষয় এর ভিতরে পাওয়া যায় গল্পটির ভিতরে, শিক্ষা ব্যবস্থা। তৎকালীন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আমরা এই গল্পের ভিতর দিকেই তা লক্ষ্য করেছিলাম। গল্পেতে প্রথম লাইনেই লক্ষ্য করা, প্রথম লাইনে কি ছিল আমরা একটু বইয়ের প্রথম লাইনটার দিকে লক্ষ্য করি যে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যেতে হয়। তখন অনেক 2 ক্রোশ মানে মাইলেরও বেশি, এমন পথ অতিক্রম করে তখনকার সময় গ্রামের ছেলেমেয়েরা বিদ্যা অর্জন করতে যেত। অতিশয় কঠিন ছিল সে ব্যবস্থা। এখনকার প্রেক্ষাপটে তোমরা যদি এখনকার প্রেক্ষাপট ধরো আর তখনকার প্রেক্ষাপট, অনেক অনেক ব্যবধানের ভিতর। তোমরা দেখো এখন অনলাইন ক্লাস করছো, সহজ ঘরে বসেই তোমরা যা চাচ্ছ, যে কোনো বই পড়তে চাইলে তোমরা নেটে সার্চ দিলে দেখতে পারছো। তোমাদের হাতে প্রযুক্তি চলে এসেছে। তৎকালীন সময় মানুষের হাতে এত বেশি প্রযুক্তির ব্যবহার ছিল না। যানবাহনের ভিতর ছিল সাইকেল অথবা নৌকা, এই টাইপের। গ্রামের নদী নালা, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক, সাইকেল আর দেখা যাচ্ছে নৌকা ছিল, এইটাই ছিল তাদের যানবাহন। আর গ্রামের মেঠো পথ বর্ষার সময় কাদা হয়ে যেত, আর গ্রীষ্মের সময় তো অনেক তপ্ত রোদ থাকতো, ধুলার সাগর সাথে তারা যেটা এমন একটা পাই আমরা গল্পের ভিতর। ন্যাড়া চরিত্র যে স্বয়ং যে লেখক তার আত্মজীবনীতে তিনি যেরকম তিনি তাকে নিজে বর্ণনা করেছেন সেটা আমরা দেখেছি। এই গল্পের ভিতর অনেকগুলো গুণের সমন্বয় আমরা দেখতে পেয়েছি, যার কারণে 103 বছর পরও আমরা এই গল্পটা পাঠ্য হিসেবে এখনো পড়ে চলেছি। তারপরে এর ভিতর আরেকটা বিষয় আমি যেটা বলেছিলাম যে গল্পটি তোমরা বারবার পড়বে, এই কারণেই পড়বে, বারবার পড়লে তোমাদের প্রত্যেকটা লাইনে লাইনে যে এমসিকিউ প্রশ্নগুলি হবে তোমাদের উত্তর দিতে অত্যন্ত সহজ হবে। লেখক পরিচিতি, পাশাপাশি পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা, এগুলো অতি গুরুত্ব বহন করে, এগুলো অতি গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা বাদ দাও, উপেক্ষা করে চলো, তাহলে দেখবে তোমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না। তাহলে আমাদের এখনকার পদ্ধতি অনুযায়ী এইভাবেই আমাদের পড়াশোনা করতে হবে। তারপর তোমাদের একটা সামান্যতম আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই যে বিলাসী গল্পের ভিতরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন কেমন হতে পারে, শব্দার্থ টিকা এখানে বইতে অনেক আছে, তা আমি কিছু আলোচনা এখানে করছি, তোমরা প্রত্যেকটা পড়বে, একটাও বাদ দিতে পারবে না, এখানে একটাও বাদ দিও না। তাহলে অনেক কিছু সম্পর্কে পিছিয়ে পড়বে, অনেক প্রশ্ন থেকে উত্তর দেওয়া থেকে তোমরা বিরত হতে বাধ্য হবে। সেটা না করো। দেখো অনুধাবনের জন্য কি গুরুত্বপূর্ণ, অনুধাবনের জন্য ঠিক জানো, অনুধাবনের জন্য এই যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা ফুলের মতো, যে একটু নাড়াচাড়া করলে বা ধরলে সেটা ঝরে পড়বে। এটা কি অনুধাবনের। এইটা কাকে তুলনা করা হয়েছে? বিলাসীকে মৃত্যুঞ্জয় সেবা করতে করতে এমন অবস্থা, রুগী হয়তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে, কিন্তু যে সেবা করছে তার অবস্থাটাই ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলের মতো। গাছে থাকা ফুল আর ফুলদানিতে রাখা ফুল এমন একরকম হয় না। দেখবা যে সতেজ রয়েছে ফুলদানিতে রাখা ফুল, যখন তুমি হাত দিবা ঝরে পড়বে, এমনই অবস্থা। সেটা বর্ণনা দেওয়া আছে বিলাসী চরিত্রের সঙ্গে। এই যে অন্নপাপ, বাপরে এটি আর প্রায়শ্চিত্ত আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ অনুধাবনের জন্য প্রশ্ন হতে পারে। অন্নপাপ কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? মৃত্যুঞ্জয়ের খুড়া মৃত্যুঞ্জয়কে উদ্দেশ্য করে কেন বলেছিল সে বিলাসীর হাতে অন্ন খেয়েছিল, বলছিল এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, সমস্ত কিছু মাফ করে যায়, কিন্তু নিচু শ্রেণীর নিচু বংশের মেয়ের হাতে অন্ন খেয়েছে, এটা মাফ করার যোগ্য না, সেই জন্য এই কথা বলা হয়েছে। 3 নম্বরে দেখো, মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের কষ্ট দেখিয়ায় ভাবিয়া পান না কি করবে। এখানে তখনকার সময় যে শিক্ষা ব্যবস্থা তুলনা করা হলো, বাচ্চারা স্কুলে যেত, যে কত কষ্ট করে ছেলেরা
সেই কষ্টের বর্ণনার ক্ষেত্রে ওরা এত কষ্ট করতো যে তাদের কষ্ট দেখতে পেয়ে সরস্বতী বিদ্যার দেবী সে তাদের দেখে ভয়ে এক জায়গায় ভয় লুকিয়ে যেতেন যে ওদের আমি কি বর দেব, ওদের কষ্ট দেখেই তো আমি সহ্য করতে পারছি না। এমনই একটা ভাবনার পরিপ্রেক্ষিতে একথা দেখো গ্রামের মতো মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। এটা কোন অর্থে ব্যবহার করতেছ? যেহেতু মৃত্যুঞ্জয়ের পুরা মৃত্যুঞ্জয়কে কুলি খেলে, গাঁজা খায়, বিভিন্ন উপাধি দিয়ে গ্রামে তার জন্য রটনা করতেন। মৃত্যুঞ্জয়ের পুরা কখনোই মৃত্যুঞ্জয় সম্পর্কে একটা সাধারণ ভালো ধারণা কখনোই লোকের ভিতর দেয়নি, সবসময় তাকে মন্দ অর্থে, এই জন্য ওকে বলেছিল বলে এই এমনই সুনাম গ্রামের মতো তার ছিল, এরকম একটা কথা আসছে। কিন্তু তাহার হৃদয় জয় করে যে সম্পদ তাহার হৃদয় জয় করার মতো, এখানে যে একটা প্রশ্ন লাস্টে গল্পটিত আছে, এখানে ওই মৃত্যুঞ্জয়ের যে হৃদয় জয় করেছিল বিলাসী সেই কথাই বলা হচ্ছে। মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে তার কাছে থেকে তার সমস্ত কিছু কাছে পাশে বসে সেবা করতে করতে তার মন জয় করছিল একটু একটু করে বিলাসী, কখন জানে না, মৃত্যুঞ্জয় বুঝতে পারেনি কখন একটু একটু করে বিলাসীকে সে ভালোবেসে ফেলেছে। এই যে একে অপরের প্রতি প্রেম, ভালোবাসার তীব্রতা এবং আকুতি আকর্ষণ, এইটাই সৃষ্টির কথাই বলেছি, একটু একটু করে জয় করছে, একদিনে জয় হয়নি, এটা তিল তিল করে রোগীর সেবার মাধ্যমে নিজেকে বিলীন করার মাধ্যমে মৃত্যুঞ্জয় তার প্রতি আকৃষ্ট হয়েছিল, তাকে ভালোবেসেছিল, সেটাই এইভাবে বর্ণনা করা হয়েছে। আর টিকিয়ে থাকাই সার্থকতা না, মানে এই সমাজে টিকে থাকাটাই সার্থকতা না, লাস্টে আছে গল্পটার পরিসমাপ্তিতে কথা, এই লাইনটা অতি গুরুত্বপূর্ণ, যে টিকিয়ে থাকাই যদি সমাজের একটা ব্যবস্থা হতো, তাহলে সমাজে যদি টিকে থাকাই একমাত্র লক্ষ্য হতো, তাহলে তেলাপোকা টিকে আছে, প্রাগৈতিহাসিক আমল থেকে অনেক কিছু টিকে আছে। ওই ক্ষুদ্রভাবে টিকে থাকা, মান সম্মান বিসর্জন দিয়ে টিকে থাকা, সেটার কোনো মানে হয় না। এখানে এই অর্থে এখানে বোঝানো হয়েছে যে এখানে টিকে থাকা যদি মৃত্যুঞ্জয় বিলাসী তারা পর্যায় স্বীকার করতো, সমাজের কাছে মাপছে, যার যার মতো সমাজে টিকে থাকতো, সেই টিকে থাকাটা কিসের মতো হতো? তেলাপোকার মতো জীবনযাপন হতো। ওই টিকে থাকার ভিতরে কোনো সম্মান নাই, সম্মান বোধ নাই, ওখানে আত্মমর্যাদা প্রতিষ্ঠার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আত্মমর্যাদা, নিজের সম্মান, নিজের সব কিছু বজায় রাখার জন্য যদি ওই রকম টিকে না থেকে যদি মৃত্যুবরণ করা হয়, সেটাও শ্রেয়। এই কথার পরিপ্রেক্ষিতে এইটাই বোঝানো হচ্ছে, টিকে থাকাই একমাত্র উদ্দেশ্য না। তেলাপোকাও তো টিকে থাকে, সেরকম না থাকলাম, তার জন্য যদি ভালোভাবে টিকে থাকার জন্য এই সমাজে মৃত্যু হয়, তাও যেটা বিলাসী আর মৃত্যুঞ্জয় সেইভাবেই মৃত্যুর মধ্য দিয়ে তাদের অস্তিত্বের ঘোষণা দিয়েছিল। আর এখানে সৃজনশীল বস্তুর জন্য দেখো কিছু কিছু বিষয় এখানে আমি তুলে দিয়েছি। সংকীর্ণতার ঊর্ধ্বে মানব মানবীর প্রেমের স্বরূপ, এখানে বিলাসী আর মৃত্যুঞ্জয় প্রেমের কথাই বলা হয়েছে। সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা তো যে দেখেছি সমাজের সংকীর্ণ মন মানসিকতা প্রতিনিয়ত তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তারা কি সে বাধার ভিতরে আবদ্ধ ছিল? না, তারা সেই সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে উঠে সে কি প্রমাণ করেছিল? প্রেমের অনির্বাণ শিখা চিরদিন জলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে, এটা তারা প্রমাণ করেছিল মৃত্যুর মধ্য দিয়ে। সমাজে সেই সংকীর্ণতার মধ্যে তারা আবদ্ধ না থেকে সমাজে যত সম্ভব আত্মমর্যাদা নিয়েও বেঁচে থাকা যখন তারা পারল না, তখন মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুঞ্জয় তো সাপের কামড়ে এবং বিলাসী আত্মহননের মধ্য দিয়ে যে জীবনের পরিসমাপ্তি তারা ঘটালো, সেটার ভিতরে আমরা কি দেখেছি? স্বর্গীয়, তাদের ভিতরে ছিল স্বর্গীয় ভালোবাসা। তাই এক্ষেত্রে তাদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে আমরা একথা বলতে পারি, প্রেমের অনির্বাণ শিখা চিরদিন চলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। আর এখানে 2 নম্বর বর্ণবাদী সমাজ ব্যবস্থার স্বরূপ, সেটা তো বললামই। বর্ণবাদী সমাজ ব্যবস্থার স্বরূপ কি? উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, এই যে জাতি ভেদ, এই ভেদটা এখনো আমাদের সমাজে আছে, অতি প্রকটভাবে না থাকলেও আছে। কিন্তু পূর্ব অবস্থা থেকে অনেক প্রাচীনকালে যে সমাজ ব্যবস্থা যেসব ব্রাহ্মণ কখনো নিচু বংশের ছায়া মারায় না। মানুষ তো মানুষ, আমরা যদি মানুষের চক্ষু, কর্ণ এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্যায়নের ক্ষেত্রে দেখি, তাও কিন্তু সবার একই। উচ্চ বংশ, নিম্ন বংশের, উচ্চ বংশের একটা হাত বেশি নাই, কিংবা একটা পা বেশি নাই, একটা চক্ষু বেশি নাই, কিংবা নিম্ন বংশের একটা হাতের জায়গায় 2টো হাতের জায়গায় একটা হাত নাই, এরকম কি আমরা দেখেছি? না। এবং 2 জনের আঙুল যদি কাটা হয়, রক্তের রঙও এক। যেমন হিন্দু বলো, বৌদ্ধ, খ্রিস্টান এবং উঁচু বংশ নিচু বংশ সবার রক্তের কালার এক। নিম্ন বংশের নীল, উচ্চ বংশের লাল, এমন তো নাই।
তাহলে সমাজের তৈরি এই নিয়ম কেন আমরা মানব, কেন আমরা এই বর্ণভেদ প্রথার ভিতর থাকবো? সেটা আমরা এখন আমাদের সমাজ ব্যবস্থা উঠে যাচ্ছে, তবুও যায়নি। তোমাদের উপর দায় অনেক, তোমরাই এই ব্যবস্থাকে পরিবর্তন সাধন করবে। যে মানুষ তো মানুষ, সবার উপর সত্য, মানুষ সত্য, তার উপর কেউ নাই, এটাই প্রমাণ করার জন্য বর্ণাবলীর যে স্বরূপ এই গল্পটার ভিতরে আমরা দেখেছি। আরেকটা দেখেছি তৎকালীন সমাজে নারীদের অবস্থানের স্বরূপ। তৎকালীন সমাজের নারীদের অবস্থান কেমন ছিল তা তো আমরা গল্পের ভিতর পেয়েছি। আর বিলাসিত ছিল আরও নিম্ন বংশের, আরও উচ্চ বংশের যে নারী ছিল তাদেরও যে অনেক উচ্চতর অবস্থান ছিল তা কিন্তু বলা যায় না, সেটাও আমরা কিন্তু গৃহ প্রবন্ধ পড়তে যেয়ে পেয়েছিলাম, তাই না? নারীদের অবস্থান কিন্তু সর্বসময় সর্বকালে বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত, এইরকম নারীরা সবসময় কিন্তু কোনো না কোনো অবহেলার, কোনো না কোনো দায়ের, কোনো না কোনো সমাজের চাপিয়ে দেওয়ার একটা ব্যবস্থার ভিতর দিয়ে জীবনযাপন করেছে চিরকাল, এটা দেখেছি। আর এখানে তো আরও প্রকাট এই কারণে বিলাসী ছিল নিম্ন বংশের, এই কারণে মানব প্রজাতির নিম্ন শ্রেণী, এই কারণে বিলাসীর উপর অত্যাচারের মাত্রাটা আরও তীব্র ছিল, আরও তীব্র থেকে তীব্রতর হয়েছিল। যেহেতু মৃত্যুঞ্জয়কে সে বিয়ে করেছিল, মৃত্যুঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, উচ্চ বংশের একটা ছেলেকে বিয়ে করার মতো দুঃসাহস তার ছিল, এই কারণে সেটা দেখানো হয়েছে। নারীদের অবস্থানের স্বরূপটা তখনও যেমন উন্নত ছিল না, এখনও যদিও নয় অনেকটা হয়েছে, তারপরেও তখন তো আরও বেশি প্রকার ছিল, যেটা এই গল্পে আমরা দেখেছি। আর রক্ষণশীল সমাজে সমাজপতিদের স্বার্থপরতা। রক্ষণশীল সমাজে সমাজপতিরা চিরকাল তাদের দিয়া নিয়ম কানুনের ভিতর সবাইকে আবদ্ধ রেখেছে। তাদের নিয়মের থেকে ব্যতিক্রম কিছু ঘটলে তারা জাত গেল গেল সমস্ত শাস্তি বিধান সমস্ত কিছু দায় তারাই করেছে। রক্ষণশীল যে সমাজপতিরা চিরকালই তাদের একটা অন্যায়কে প্রতিষ্ঠা করেছে, সেটা আগেও যেরকম ছিল এখনও আছে। এখনও দেখবে যে অনেক জায়গায় অনেক ক্ষমতাধর প্রভাব প্রতিষ্ঠাশালী যে লোক, তারা যে অন্যায়টা গরিবের উপর, একটু যারা দুর্বল তাদের উপর চাপিয়ে দেয়, এই বোধটা এখনও কিন্তু কাজ করে মানুষের ভিতরে। যদিও এটা থাকা উচিত না, তবুও এখনও কিন্তু রয়েছে বিষয়টা। এই সমাজপতি বলো আর কোনো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি বলো, সবার ক্ষেত্রেই এই নিয়মটা আগেও যেমন ছিল এখনও তেমন না থাকলেও খানিকটা কমছে যদিও, তবুও এখনও বিচারের বাণী নীরবে নির্ভীকতে কাঁদে। দেখো গরিবদের ক্ষেত্রে অনেক সময় অনেক আইনের আশ্রয় নিয়েও তারা বিচার পায় না, সেখানে বিচারের বাণী কী হয় আমরা এখনও দেখি, নীরবে নির্ভীকতে কাঁদে। তাহলে সমাজপতিদের এই স্বরূপটা এই গল্পের ভিতরে আমরা দেখেছিলাম। আর একটা সমাজে প্রচলিত কুসংস্কারের স্বরূপ। কুসংস্কারে আবদ্ধ ছিল তৎকালীন সমাজের বেড়াজালে আবদ্ধ ছিল, কুসংস্কারটা অনেক বেশি ছিল। এখনকার সময় অনেকটা কম, এখন তবুও আছে হালকা পাতলা, যাও আছে তো তবু। আর তখন ছিল অনেক বেশি, প্রতিটা পদক্ষেপ পা মেপে মেপে মানুষকে চলতে হতো। এটা বুঝি এই গেল জাত গেল, এই গেল সমাজ গেল, এই গেল অনেক। আর মেয়েদের ক্ষেত্রে তো এই কুসংস্কার অতি বেশি, আরও বেশি ছিল, তীব্রতর, যেটা আমরা অন্য গল্প উপন্যাস বিভিন্ন আমরা পড়ে থাকলে এগুলো পাবো। সেগুলো যেমন গৃহপ্রবন্ধের কথা বলতে গেলে বলা যায়, দেখেছি। তারপরে আরও এই গল্পের ভিতরে এই কুসংস্কারটা প্রতি পদক্ষেপেই তো আমরা দেখেছি, সেটা আমরা এই গল্প পড়তে পড়তে লক্ষ্য করেছি। সমাজের কুসংস্কারের স্বরূপ, প্রথা বিরোধী নারী চরিত্রের স্বরূপ, প্রথা বিরোধী নারী চরিত্রের স্বরূপও আমরা এই গল্পেই দেখেছি। সমাজের যে প্রথা ছিল উচ্চ বংশ নিচু বংশ, এরকম বিয়ে সমন্বয় এবং আত্মীয়তার সম্পর্ক, কাছে আসা যাবে না, পাশাপাশি বসা যাবে না, এমন একটা যে প্রথাবিধি মনোভাব তখন ছিল, সেটা কি বিলাসী মেনেছিল? অবশ্যই না। সেই প্রথা বিরোধী নারী চরিত্র ছিল বিলাসী, তার ভিতর সেইটা কাজ করেনি। অনেক সাহস ছিল তার, যেমন সেবাপরায়ণ, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, সততার শক্তিতে সে ছিল বলিয়ান, যার কারণে এই শক্তিটা সে অর্জন করতে পেরেছিল, বিদায় প্রথাবিরোধী মনোভাবটা আমরা লক্ষ্য করেছিলাম। আর সত্যপর দেখো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রতিবাদী মনোভাব, এটাও কার ভিতর লক্ষ্য করেছি আমরা, এটাও কিন্তু বিলাসীর ভিতর লক্ষ্য করেছি, মৃত্যুঞ্জয়ের ভিতরেও ছিল। মৃত্যুঞ্জয়ও সমাজ ব্যবস্থাকে সব উপেক্ষা করে সে সংকীর্ণতা, সুতরাং যাদের মেয়েকে বিয়ে করলে তার কিছু থাকবে না, জাত নষ্ট হয়ে যাবে, এমন একটা মনোভাব যে খুড়া সমস্ত জায়গায় রটনা করেছিল, সেটা বিলাসী মৃত্যুঞ্জয় কেউ বিশ্বাস করেনি। সব কিছুর ঊর্ধ্বে থেকে তাদের প্রেমকে অনেক মহিয়ান গহিয়ান, অনেক উচ্চতর স্থান
তারা দুইজনই দিতে পেরেছিল, তার প্রমাণ আমরা গল্পের শেষে পেয়েছি। আর গল্পটা পড়তে পড়তে তো আমরা বুঝতেই পারি। আর দেখো শব্দার্থ টিকা কয়েকটা আলোচনা করো, কয়েকটা করে দিয়ে, আর বইতে অসংখ্য শব্দ অর্থ, বড় বড় শব্দ অর্থ আর টিকা রয়েছে, সেগুলো প্রত্যেকটা তোমরা সুন্দর করে পড়বে। আর গল্পের প্রথম লাইন আর শেষ লাইন, এটা বিশেষ করে মনে রাখার কথা। এই জন্যই বলি, এই প্রথম লাইন শেষ লাইন দিয়ে অসংখ্য প্রশ্ন হতে পারে। সেটা হতে পারে তোমার এমসিকিউ, আবার সিকিউর ভিতরেও অনেক সময় অনেক প্রশ্ন এর ভিতর থেকে থাকে। এমসিকিউর ভিতরেও এই লাইন যদি কার উক্তি কি এরকম থাকতে পারে, সেজন্য প্রথম লাইন শেষ লাইন আর ভিতরে ভিতরে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে পড়বে। প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে পড়বে। নেড়া কী করেছিল, বিলাসী মৃত্যুঞ্জয় কতদিন সেখানে বিলাসী চিকিৎসা সেবা দিয়েছিল, বিভিন্ন দিন। শব্দার্থ টিকাতে দেখো জনশ্রুতি জনরব, জনশ্রুতি কি জনরব, আবার লোকশ্রুতি লোক পরস্পর যে শোনা কথা, শ্রাব্য অশ্রাব্য, শোনার যোগ্য অযোগ্য, শ্লীল অশ্লীল বাক্য, যেটা বিলাসী মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল, শ্লীল অশ্লীল বাক্য। খরিশ গোকরা, খুব বিষাক্ত এক প্রজাতির গোকরা সাপ, যেটা মৃত্যুঞ্জয়কে সবল মেরেছিল, সেই সাপটার নামও তোমরা মনে রাখবা। সাপটা কি ছিল? খরিশ গোকরা, অত্যন্ত বিষাক্ত ছিল। আর অকাল কুষ্মাণ্ড কি? অসময় ফলেছে এমন কুম্ভ, এখানে অকর্মণ্য ব্যক্তি। অকাল কুষ্মাণ্ড মৃত্যুঞ্জয় খুড়া মৃত্যুঞ্জয়কে উদ্দেশ্য করে বলেছিল। আর প্রাতঃস্মরণীয়, প্রাতকালে স্মরণ করার যোগ্য অতি শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রাতঃস্মরণীয় বলা হয়। এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা, বর্তমানে মাধ্যমিক পরীক্ষা সমতুল্য, যেমন এসএসসি, তখন প্রবেশিকা পরীক্ষা বলা হতো, এন্ট্রান্স বলা হতো। পঞ্চমুখ, পাঁচ মুখের যে কথা বলে, পঞ্চমুখে যদি এখন প্রচণ্ডভাবে বিভিন্ন এক মুখে যদি অনবরত যে কথাগুলো বলা, কিন্তু পঞ্চমুখের কথা বলা। রম্বার কাঁদি, কলার ছড়া, কৃতবিদ্যা, বিদ্যা অর্জন করেছে এমন পণ্ডিত, বিদ্বান। বহুদর্শী, জ্ঞানী, অনেকে দেখেছেন এমন বহু অভিজ্ঞতা সম্পন্ন, এইরকম একটা ব্যক্তি। এরকম একটা পরিশেষে তোমাদের একটা কথা বলতে চাই আমি, নেভার গিভ আপ, হাল ছেড়ো না। আর বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর আস্থা আর বিশ্বাস রেখো। নিজের উপর আস্থা বিশ্বাস আর প্রত্যয় নিয়ে যদি তোমরা সামনে এগিয়ে যেতে পারো তোমার শিক্ষাকে সঙ্গে নিয়ে, তাহলে সঠিক এক সম্ভাবনাময় জীবন আর লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে ইনশাল্লাহ। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করতেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।